অবহেলিত অঞ্চলের লোক, এটাই আমাদের সবচাইতে বড় পরিচয়। ব্যক্তিগতভাবে কিছু লোক কিছু সুবিধা করেন, পারিবারিকভাবে কেউ কেউ কিছু সুবিধা ভোগ করেন, কিন্তু সার্বিকভাবে কেউই খুব ভালো সুবিধা ভোগ করতে পারেন না। ব্যক্তিগতভাবে কারো মোটর সাইকেল থাকলে সে সামারচর পর্যন্ত চলে যাবে। ব্যক্তিগতভাবে কেউ স্পিড বোট থাকলে, কারো নৌকা থাকলে সে সামারচর পর্যন্ত গুড়গুড় গুড়গুড় করে চলে যাবে। কিন্তু সামারচর গিয়া যতই ব্যক্তিগত সুবিধা থাকুক, বাপ কিংবা স্ত্রী এর অপারেশন আর করাইতে পারবে না। পারবে? ব্যক্তিগত অনেক টাকা থাকলে সামারচর অপারেশন হবে? কি দাঁড়াচ্ছে কথাটা দাঁড়াচ্ছে এটা, ব্যক্তিগতভাবে গ্রামে আমরা কেউ কেউ আর্থিকভাবে কিছু সুবিধা করে ফেলেছি। গ্রামের আশেপাশে কিছু কিছু মানুষ আছেন যারা কষ্ট করে পরিশ্রম করে কিছু সম্পদ, কিছু সহায় সম্পদের মালিক হয়েছে। কিন্তু এই সহায় সম্পদ এতই নগণ্য, এতই সামান্য, যখন আমরা সামষ্টিক কোনো উন্নয়ন করতে না পারলে ওই সামান্য ব্যক্তিগত সম্পদ দিয়ে সমাজের কোনো বড় ধরনের পরিবর্তন করা সম্ভব হয় না। আমরা এরকম কিছু সম্পদ পেয়েছি। আমরা শহরে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, বিদেশে লেখাপড়া করেছি, বিনিময়ে কিছু সুযোগ সুবিধা পেয়েছি। কিন্তু ঢাকা শহর ছেড়ে সিলেট হয়ে সুনামগঞ্জ আসলে, বাড়িতে আসলে ওই সুযোগ সুবিধাগুলো একটাও আর কাজে লাগে না। কারণ শেষ পর্যন্ত বাড়িতে এসে আমার স্ত্রী যদি গর্ভবেদনায় কাতর হয়, ব্যক্তিগত আমার যতই সুযোগ সুবিধা থাকুক না কেন, বাড়িতে এসে এই সমস্যায় পড়লে ওই সামারচরের আশেপাশে, দিরাইয়ের আশেপাশে এইরকম কোন সুযোগ সুবিধা সামষ্টিকভাবে আমরা গড়ে তুলতে পারি নাই। ফলে ব্যক্তিগতটা আর কাজে লাগে না। লাগে? ব্যক্তিগতটা ঢাকায় কাজে লাগে, ব্যক্তিগতটা সিলেটে কাজে লাগে, ব্যক্তিগতটা সুনামগঞ্জে কাজে লাগে, ব্যক্তিগতটা সামারচর, দিরাই আর ভাটিয়ারাবাদ, উজানিয়ারাবাদ আর বরগাঁওয়ে তো ব্যক্তিগত কোনোটাই কাজে লাগে না। সামান্য জিনিস কাজে লাগে। টেলিভিশন আছে, ঘরের ভিতরে টেলিভিশন দেখেন, ব্যক্তিগত যত পারেন দেখতে থাকেন, সারা রাত ধরে দেখতে থাকেন। নৌকা একটা আছে, রাতের বেলা সামারচর যাবেন, ফুটফট পটফট দৌড়ে চলে যান। কিন্তু হঠাৎ করে মা অসুস্থ হয়ে হার্ট অ্যাটাক হয়ে গেছে, এবার দেখবেন নৌকায়ও কাজ করে না, টেলিভিশনেও কাজ করে না, কোনো কিছুই কাজ করে না। কারণ ওইগুলো ব্যক্তিগতভাবে ম্যানেজ করা যায় না। একটা বড় প্রশ্ন, কেন পারি না আমরা? কেন আমরা এগুলো গড়ে তুলতে পারি নাই? কি কারণে বড় জিনিসের আমরা হাত দেই নাই বা হাত দিতে পারি নাই? কি সেই কারণ? কোন সেই কারণ, যে কারণ আমরা বছরের পর বছর চলে গেল, মাসের পর মাস চলে গেল, যুগের পর যুগ চলে গেল, কিন্তু আমরা কখনো এই সমস্যাগুলোর বড় ধরনের সমাধানের পথ খুঁজে বের করতে পারলাম না। এটাই আজকালকার সামনের সবচাইতে বড় প্রশ্ন। কেন সেটা? একটা রাষ্ট্র অনেক বড় থাকে, বাংলাদেশে 18 কোটি মানুষ। এই 18 কোটি মানুষের পরিচালনার দায়িত্ব যাদের থাকে, তারা যদি সুস্থ সবল সৎ মানুষ না হন, তাহলে ওই 18 কোটি লোক ভোট দেওয়ার পরে যাদেরকে চেয়ারে বসান, ওই 18 কোটি লোক যদি উল্টা পাল্টা সিদ্ধান্ত নেয়, নিয়ে যদি তারা ওই ধরনের নেতা নেতৃত্ব ঠিক করার পরে যে পরবর্তী 5 বছর থাকে, ওই 5 বছর ওই 18 কোটি লোকের আর বলার কিছু থাকে না। এই সময় সিদ্ধান্ত নেয় হলো যাদেরকে আমরা নির্বাচন করেছি, যাদেরকে আমরা মস্তদে বসিয়েছি, তারাই এককভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করে।
এই সিদ্ধান্ত তারা যখন গ্রহণ করেন, এইখানে যদি সঠিক লোক সঠিক জায়গায় বসানো না যায়, এখানে যদি কার্যকর লোক, সৎ লোক, চিন্তাশীল লোক, সামর্থ্যবান লোক, প্ল্যান করতে পারে এরকম লোক, লেখাপড়া জানে এরকম লোক, দেশ দেশের বাইরে হাত পা আছে এরকম লোক যদি এই সমস্ত জায়গায় বসানো না যায়, তাহলে চেয়ার আপনি বসাইতে পারবেন, চেয়ারেও বসে থাকতে পারবেন, কিন্তু ওই চেয়ারকে ব্যবহার করে জনগণের মধ্যে বড় ধরনের কোনো কল্যাণ করতে পারবেন না। চেয়ার তো একটা কাঠ, চেয়ারের কি আর হাত পা আছে? এটা তো হইলো ওই যে কয় না যে এমনি না চাইবেন এমনি নাচে, চেয়ার তো এরকম, এটা চেয়ার। কিছু মানুষ আছে জগতে যারা চেয়ারে বসলে পরে চেয়ার সম্মানিত হয়, আর কিছু লোক আছে যারা বসলে পরে চেয়ার তাদেরকে সম্মানিত করে। কথাটা খুবই গভীর, খুবই সূক্ষ্ম। একজনকে চেয়ারে বসাবেন, চেয়ারটা চেয়ারম্যান সাহেবের চেয়ার, যেই চেয়ারম্যান সাহেবের চেয়ারে বসবেন তার নাম চেয়ারম্যান সাহেব হবেন। কিন্তু জগতে সকল চেয়ারম্যান সাহেবকে কি আমরা মনে রাখি? মনে রাখেন? চোখ বন্ধ করে দেখেন তো, আটগাঁও ইউনিয়নে আপনাদের জীবদ্দশায় যে কজন চেয়ারম্যান হয়েছে তার মধ্যে কজনের নাম মনে আছে? চোখ বন্ধ করেন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর হিসাব করলে দেখবেন অনেক চেয়ারম্যান নামই আপনি স্মরণ করতে পারেন না। আছে না এরকম? তো চেয়ার তো একটাই ছিল, চেয়ার একটা না, মানুষটা পরিবর্তন হয়েছে, তো মানুষের নাম মনে আসতেছে, কিন্তু চেয়ারম্যান সকলের নাম মনে আসে না। তার মানে কি? চেয়ারটা কাঠের, মানুষটাই এখানে গুরুত্বপূর্ণ। আপনি যদি এই চেয়ারে সঠিক মানুষ বসাইতে না পারেন, যিনি আপনার জন্য কাজ করবেন, সিদ্ধান্ত নেবেন, চিন্তা করবেন, ভাবনা করবেন, আপনার দ্বারে আপনার অসুবিধাগুলো দূর করার জন্য ফিকির করবেন, বিনিদ্র রজনী যাপন করবেন, পরিকল্পনা করবেন, ভাববেন, আপনাকে জিজ্ঞাসা করবেন, আপনাকে ডেকে নেবেন, একসাথে ভাববেন, না হইলে আবার চিন্তা করবেন, প্রথমবার চেষ্টা করবেন, না পারলে দ্বিতীয়বার চেষ্টা করবেন, না পারলে তৃতীয়বার চেষ্টা করবেন। এইরকম কর্মক্ষম মানুষ যদি আপনি চেয়ারে বসাতে না পারেন, তাহলে চেয়ারের যেহেতু কোনো হাত পা নাই, চেয়ার যেহেতু নিজে কোনো পরিকল্পনা করতে পারে না, সঠিক লোক এই চেয়ারে বসতে না পারলে কোনোদিনই এই চেয়ারকে ব্যবহার করে ভাটি অঞ্চলের উন্নয়ন করা সম্ভব হবে না। ভাটি অঞ্চলে উন্নয়ন করতে গেলে কর্মঠ লোক ছাড়া আমি কোনো রাস্তা দেখি না। দেখেন 371টা গ্রাম দিরাইশাল্লাহ মিলে, আর 19টা গ্রাম বাকি আছে, বাকি সবগুলিতে আমি গেছি। এমন কোন গ্রাম নাই যেখানে গিয়ে আপনি তালিকা করলে সমস্যা খুঁজে পাবেন না। এরকম শত শত গ্রাম আছে যে সমস্ত গ্রামকে কেন্দ্র করে কোনো কবর নাই, কোনো আবরা কবর নাই। অনেক গ্রাম আছে যেখানে আবরা শ্মশান নাই, অনেক গ্রাম আছে যেখানে মন্দির নাই, অনেক গ্রাম আছে যেখানে মসজিদ নাই, অনেক গ্রাম আছে যেখানে ক্লাস 8 পরে 8 পর্যন্ত পাশ করার পরে ক্লাস 9 পাশ কোনো লোক নাই। আমি প্রথম অবাক হইতাম, মনে হয় দিরাই সাল্লার চাইতে ভালো। তো দিরাইও আমি খুঁজে দেখেছি, 2টা গ্রাম খুঁজে পেয়েছি যে 2টা গ্রামে 8ম শ্রেণীর পরে পাশ কোনো লোক খুঁজে পাইনি। আশ্চর্য ব্যাপার, আজকালকার সময়ে 8ম শ্রেণী পাশ করে নাই একটা লোক গ্রামে। আমি একজন ভদ্রলোক মুরব্বী, তাকে জিজ্ঞাসা করলাম, কাকা বাবু কেন এটা হইল? কয় বাবা বসো, আমি সবাইরে ডাকি। বসলাম, সবাই ডাকি নিয়ে আসছে। জিজ্ঞাসা করলাম তুমি কেন স্কুলে যাও না কেন? বলে স্যার আমরা মাছ মেরে খাই। 10-12 বছর বয়স হইলে পরে বাবা সাথে করে মাছ মারতে নিয়ে যায়। নেওয়ার পরে কয় তুই তো জাল টানতে পারবি না, তুই নৌকার কারালিটা ধরে বসে থাক আর আমি জাল টানি। বাপ মনে করে তাকে সহযোগিতা করার আর কেউ নাই, 10 বছরের ছেলেটাই তার একমাত্র সহযোগী। তো পিছনে দাঁড়ায় থাকে, মাছ মারে, একটা মাত্র অবলম্বন, একটা জাল, আর কিচ্ছু নাই তার। ওই জাল দিয়ে মাছ মেরে 700, 800, 1000 টাকা বিক্রি করে সংসার চালায়। ছেলেটা কারালি ধরে রাখতে রাখতে 1-2 বছর চলে যায়।
এরপরে সে স্কুলে গিয়ে আর কোনো মনোযোগ দিতে পারে না। আস্তে 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 ওই পর্যন্তই তার লেখাপড়া শেষ। দেখলে মনে হয় ফুটফুটে আর্মি অফিসারের মতো দেখতে, সুঠাম দেহ, শারীরিকভাবে সক্ষম, অনেক লম্বা, পরিপূর্ণভাবে শারীরিক শক্তি সম্পন্ন, কিন্তু কোনো পড়াশোনা নাই, কোনো দক্ষতা নাই, কোনো পড়াশোনা শিখে নাই, শহরে যায় নাই। বাপ আর ছেলে মিলে জেনারেশনের পর জেনারেশন, প্রজন্মের পর প্রজন্ম অশিক্ষিত অবস্থায় চলে যাচ্ছে। আচ্ছা বলেন, এদের দায়িত্ব কে নেবে? কে তাদেরকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে টেনে তুলে উপরে একটা চাকরির ব্যবস্থা করে দিবে? কে দিবে? কে এই বাচ্চাদেরকে আলাদা করে নিয়ে নিজের বাচ্চা মনে করে শহরে টেনে নিয়ে প্রশিক্ষণ দিয়ে একটা 20,000 টাকা বেতনের চাকরিতে কোন একটা ফ্যাক্টরিতে ঢুকিয়ে দিবে? এই রকম বীর পুরুষ কে আছে? কারা আছে? আমি প্রায়ই বলি, সমস্যা দেখে না দেখার বান করলে একটা উদাহরণ শোনেন। ধরেন আপনি ইয়ারাবাদ থেকে রওনা দিলেন, যাবেন হলো দাউদপুর। মাঝখানে নিজানি গুলার এখানে কোনাতে গিয়া দেখলেন একটা লোক মাদকাসক্ত হয়ে পড়ে আছে। আপনি তাকে ধরতে গেলেন, সে একেবারে মূর অবস্থায় পড়ে রয়েছে, মরা না জিতা বোঝা যায় না। গিয়ে ধাক্কা দিলেন, ধাক্কা দিলে তার সেন্স ফিরে আসছে। ফিরে আসলে পরে সে বলছে, আপনি দেখলেন যে এই লোকটা হেরোইন খেয়ে বেহুশ হয়ে পড়ে রয়েছে, তা আমি আপনি তো ভদ্রলোক, একটা গালি দিলাম, মদখোর একটা, তুই তো একটা মাতাল, যা পরে থাক বলে আপনি সামারসর বাজারে চলে গেলেন। আর আরেকটা লোক এদিকে হাঁটলো, হাইটে গিয়ে দেখে লোকটা এভাবে পড়ে রয়েছে। তাকে জিজ্ঞেস করছে, বাবা তোর কি হয়েছে? এক সময় বুঝতে পারছে যে এ মাদকাসক্ত। সে তাকে চেষ্টা করছে, কইরা অটোতে নিছে, সামারসর বাজারে নিছে, সিএনজি ভাড়া করছে, সিলেটে নিয়ে গেছে, হাসপাতালে ভর্তি করছে, চিকিৎসা দিছে। এবার একটু সুস্থ হয়েছে। সুস্থ হইলে পরে ওরে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছে, যাতায়াতের ব্যবস্থা করছে। তাহলে দুইটা লোক, একটা লোক দেখছে, দেখে সমস্যাটা ঘাড়ে না নিয়ে আস্তে করে পাশ কাটায় চলে গেছে। আর দ্বিতীয় লোক সমস্যাটা দেখছে, মাথায় নিছে, টাকা খরচ করছে, হাসপাতালে নিছে, ওসমানী মেডিকেল পর্যন্ত নিছে, ভালো করছে, ভালো করে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিছে। এই দুই শ্রেণীর লোকের মধ্যে আপনাকে যদি পছন্দ করতে হয়, তাহলে আপনি কাকে পছন্দ করবেন? দেখেন, সবচাইতে বেশি প্রবলেম এই দিরাইশাল্লায়। প্রবলেম বলার লোকের কোনো অসুবিধা নাই। আপনি যদি সমস্যা বলতে চান, প্রতিটা লোককে দায়িত্ব দিবেন, শত শত সমস্যার তালিকা করে দিবে আপনাকে। প্রতিটা লোককে দায়িত্ব দিবেন। সকলেই জানে আটগা ইউনিয়নের সমস্যা কি, সকলেই জানে আটগা ইউনিয়নের কোন দিকে কোনো রাস্তা নাই, সকলেই জানে বেকার যুবকরা কিভাবে বেকারত্বের অভিশাপে ভুগছে, সকলেই জানে কিভাবে 20-22 বছর সন্তানেরা বেকার হয়ে বছরে 6 মাস বাড়িতে বসে লুডো খেলছে আর তাস খেলছে, সকলেই জানে। কিন্তু সেই এই জানার বিষয়টি কে কাঁধে নিবে, কে কাঁধে নিয়ে বলবে? ওই লোকের মতো, ওই মাদকাসক্ত লোককে যেমন করে বুঝিয়ে শুনিয়ে একটা অটোতে করে সিলেট পর্যন্ত নিয়ে গিয়ে কষ্ট করে ভালো করে বাড়িতে ফেরত দিয়ে গেছে, এই দিরাইশাল্লার অবহেলিত অঞ্চলকে কে কষ্ট করে নিজের ঘাড়ে এই দায়িত্ব নিয়ে একটা একটা করে ঠিক করবে? এইটাই আমাদের সামনে সবচাইতে বড় সমস্যা। দেখবেন দায়িত্ব না নিয়ে সমালোচনা কোনো কষ্ট হয়? এতে কোনো কষ্ট আছে? মুখটাকে বাঁকা করে একটা কথা বলবেন, আরেকটা গালি দিবেন, শালার বেটা তোর কারণে আমার এই দশা। এবার চলে যান, দেখেন দশার কোনো পরিবর্তন হয় কিনা। এই গালিগালাজ আর এই বকাবকি, তাতে দশার কোনো পরিবর্তন হবে? দশার পরিবর্তন করতে গেলে ওই মাদকাসক্তের দ্বিতীয় লোকের মতো কাঁধে দায়িত্ব কে তুলে নিবে? কে কষ্ট করবে?
কে পরিশ্রম করবে? কে নিজের পকেটের টাকা খরচ করবে? কে মন্ত্রণালয়ে যাবে? কে টাকা বরাদ্দ আনবে? কে দুর্নীতিবাজদেরকে দূর করবে? কে সৎ লোককে খুঁজে বাইর করবে? কে ভালো কন্ট্রাক্টর খুঁজে বাইর করবে? কন্ট্রাক্টরকে খুঁজে নিয়ে এসে হাজার হাজার কোটি টাকা কে বরাদ্দ নিয়ে আসবে? নিয়ে এসে এই ভাটি বাংলার রাস্তাঘাটগুলো ঠিক করবে, স্বাস্থ্যের ব্যবস্থা ঠিক করবে, খাল বিলগুলো ঠিক করবে, নদী নালাগুলো ঠিক করবে, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এইটা যে বা যারা করতে চাইবে, আমার বিবেচনায় এইটা যদি আমরা সাকসেসফুলি করতে পারি, এইটাই হবে আমাদের জীবনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ অর্জন। এই অর্জনের দিকে রওনা না দিয়ে আমরা খুশা খুশি, গুতা গুতি আর বকা বকি এই কইরা শেষ পর্যন্ত ঘোড়ার আন্ডা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। আমি তো কোনো ঘোড়ার আন্ডা ছাড়া আর কিছু দেখি না। আপনারা কেউ ঘোড়ার আন্ডা দেখছেন জীবনে? ঘোড়া আসলে আন্ডা পারে নাকি? ঘোড়ার আন্ডা বলতে তো কিছুই না, ঘোড়ার পেট থেকে তো সরাসরি বাচ্চা বের হয়। যখন বলি ঘোড়ার আন্ডা ছাড়া কিছু পাওয়া যাবে না, এর অর্থ হলো আসলে কিছুই পাওয়া যাবে না। এটার নাম হলো ঘোড়ার আন্ডা। এই ঘোড়ার আন্ডা থেকে যদি বাইর হইয়া নিজের ঠান্ডা করতে হয়, তাহলে একমাত্র পদক্ষেপ হইল দায়িত্ব ঘাড়ে তুলে নিয়ে কষ্ট পরিশ্রম করা ছাড়া, সাধনা করা ছাড়া। আর এই দায়িত্ব ঘাড়ে নিয়ে যিনি চলবেন, তারও কিন্তু অনেক কষ্ট পরিশ্রমের রাস্তা পার হয়ে যেতে হবে। এটা কিন্তু এত সহজ ব্যাপার না। যদি মেরে খেতে চান, সরকারি টাকা যদি পকেটে ঢুকাতে চান, এটা জগতের সবচাইতে সহজ কাজ। সরকারি একটা প্রজেক্ট আসলে তীর্থের কাকের মতো বসে থাকে। আমি অবাক হই, আগে তো প্রশাসনের এত কিছু জানতাম না, এখন আমাদেরকে ফোন করে জানায়, অবাক হই। তীর্থের কাক যেভাবে বসে যাচ্ছে, রাজনৈতিক নেতা তীর্থের কাকের মতো অপেক্ষা করতে থাকে কোন সময় খাপটি মেরে ধরবে। এটা দেখেন না, এরকম একেবারে সাইড হাত পা মিলায় খাপ করে ধরে। এর মানে কি? এখান থেকে মিস্টার 10% হইতে হয়। এই মিস্টার 10%-এর কনসেপ্ট থেকে তো বাইরে হবে। মিস্টার 10% দেওয়া তো এই মরুভূমি, এই মাতৃভূমিকে আপনি পরিবর্তন করতে পারবেন না। এই মিস্টার 10%-এর যে রাজনীতি, এই রাজনীতির কালচার যদি আপনি ভাঙতে না পারেন, আর মিস্টার 10%-এর টানাটানির মধ্যে ঢোকান, তাহলে এই মাতৃভূমি, এই হাওর অঞ্চলকে নতুন করে সাজাতে গেলে যে সাহস দরকার, যে কষ্ট দরকার, যে পরিশ্রম দরকার, যে সততা দরকার, যে সাধনা দরকার, যে পরিমাণ কাজ করা দরকার, মিস্টার 10%-এর রাজনীতিতে ঢুকলে কোনো দিনেই কারো পক্ষে রাস্তা খুঁজে বের করা সম্ভব নয়। একটা উদার নৈতিক সকলকে নিয়ে কাজ করার এক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে ভালো লোক, সৎ লোক সমাজে অবদান রাখার সুযোগ করে দিতে হবে। আপনি যদি তা না পারেন, আমি যদি তা না পারি, তাহলে আমি তো পরিবর্তন তো করতে পারবো না, শুধুমাত্র বক্তৃতা দিতে পারবো। আচ্ছা বলেন, এই 40-45 হাজার বেকার যুবক কাজ দেওয়া কি এত সোজা ব্যাপার? দেন তো দেখি কার ঘাড়ে কয়টা মাথা। 10,000 ছাত্রদেরকে বাছাই করে কাজ দেন। 10,000 বিরাই সাল্লায় 40-45 হাজার লোকের মধ্যে 10,000 নারী পুরুষকে বাছাই করেন। বাছাই করে একটা ইউনিয়নে 1,000 বাছাই করেন, 13টা ইউনিয়নে 13,000 বাছাই করেন, একটা পৌরসভায় 14,000 বাছাই করেন। 14,000 বাছাই করে তাদের কাজের ব্যবস্থা করেন, ট্রেনিং দেন, প্রশিক্ষণ দেন, দেশে রাখেন, দেশের বাইরে নেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রি গড়ে তোলেন, বটল ইন্ডাস্ট্রি গড়ে তোলেন, ফিশ ইন্ডাস্ট্রি গড়ে তোলেন। গড়ে তুলে 14,000 লোকের কাজের ব্যবস্থা যিনি করতে পারবেন, আমার বিবেচনায় এই ধরনের জনপ্রতিনিধি আমাদের সবচাইতে বেশি দরকার। এটা তো রাজনৈতিক জায়গাতে গুতাগুতি করলে 14,000 লোক, আমরা প্রতিযোগিতা করি না। আমি বলি যে আমি 14,000 লোকের ব্যবস্থা করব 3 বছরের মধ্যে, আরেকজন এসে বলুক না যে আমি 16,000 লোকের ব্যবস্থা করব 3 বছরের মধ্যে। আপনারা এরকম রাজনীতি দেখতে চান না? জনগণের কপালের 12টা কেন বাজে? জনগণের কপালের 12টা বাজে এই কারণে, কেউ সুনির্দিষ্ট কোনো কথা বলে না। সকলেই বলে আসলে হ্যান করেঙ্গা, তেন করেঙ্গা, মাটিরে পানি বানিয়ে দিব, পানিরে মাটি বানিয়ে দিব, উলটে পালট করে দিব, পালটকে উলট করে দিব। সুনির্দিষ্ট করে বলে না যে বাটি আর আমাদের কবর বানিয়ে দিব। বলে তো বলে না কেন? কেন বলে না?
যে বরগাঁওয়ে 3টা ছায়া মন্দির বানিয়ে দিব, বলে না কেন? এটা বলে না কেন? বলে সবাই শান্তিতে থাকতে পারবেন। আর শান্তিটা কি? ওই শান্তির নাম কি? শান্তি হইতে গেলে আমি বরগাঁওয়ে থাকি, আমি হিন্দু জনগোষ্ঠী, আমার তো 2টা ছায়া মন্দির দরকার, আমার একটা নাট মন্দির দরকার, আমার একটা শ্মশান ঘাট দরকার। কেউ তো বলে না যে বরগাঁওয়ের আশপাশকে কেন্দ্র করে একটা নাট মন্দির হবে, একটা ছায়া মন্দির হবে, তার সাথে একটা আবোরা শ্মশান ঘাট হবে। এই সুনির্দিষ্ট করে কেন বলে না? সুনির্দিষ্ট করে এই জন্য বলে না যে আসলে প্রকৃত অর্থে যে কাজ করার পরিকল্পনা, এই পরিকল্পনা না করেই জনগণের সামনে এসে শুধুমাত্র ফাঁকা গুলি আর ফায়ার করে চলে যেতে চায়। আপনারা পাখি মারা অঞ্চলের লোক, ফাঁকা গুলি মারা খুব সহজ না? কান্দার মধ্যে বারবন্দের কান্দায় দাঁড়ায় থেকে ফাঁকা গুলি একটা মেরে দিয়ে চলে যাবে। আরতলা বিলের সামনে দাঁড়াইয়া কান্দার মধ্যে বসে নাইন্দা বিলের পারে একটা ফাঁকা গুলি মাইরা দিয়ে চলে যেতে পারবেন? পারবেন না? বন্দুক আছে না আপনাদের গাঁয়ে? আছে তো। আমি যখন ছোট ছিলাম কার বন্দুক দিয়ে পাখিও মারতে আসছিলাম এখানে, আমার মনে নাই। এনামুল ভাই নাকি? হ্যাঁ, মেম্বার ছিল এনামুল। কই আছে, কি হালতে আছে জানি না। ওনাদের একটা একনালা বন্দুক ছিল, এটা দিয়ে বার বন্দে জোড়া তালে গুলি মারতে গেছিলাম। একটা আওয়াজ হয়েছে আর একটা ফুটে নাই। তো এরকম ফাঁকা গুলি বন্দুক যদি আপনি মারতে চান, তাহলে ফাঁকা গুলির বন্দুক দেখি পাখি মারা যায়? পক্ষী মরে? পাখি মারতে গেলে আপনাকে শীতের রাতে কিংবা শীতের সকালে, কনকনে শীতের মধ্যে গা ভিজাইতে হবে। পাখি মারতে গেলে কনকনে শীতের মধ্যে একটা জার্মানির টুকরা নিয়ে ক্রলিং করে আস্তে আস্তে লেঞ্জার কাছে যাইতে হবে। যদি ওই লেঞ্জা পর্যন্ত পৌঁছাইতে না পারেন, ধৈর্য না খোলান, আগেই ফাঁকা গুলি মাইরে বাড়িতে আসেন, ওই বউয়ের বকা খাওয়া ছাড়া আর কোনো উপায় আছে? আর কোন উপায়? শেষ পর্যন্ত রাগ করে লেঞ্জা একটা মারতে পারে নাই, বউয়ের সাথে এসে কার্য করা ছাড়া আর কোনো উপায়। আর বউ কইব কামের কাম কিছু করতে পারে না, এসে আমার নরম পাইছে, আমার সাথে এসে গুতে গুতে। এটাই শেষ পর্যন্ত দাঁড়াবে। রাষ্ট্রটাও কিন্তু এরকম। আপনি যদি রাষ্ট্রের জন্য কিছু করতে চান, আপনাকে কিন্তু এই সুটকোটের বাউন্ডারি বার হয়ে ঘরমাক্ত দেহ আর কর্দমাক্ত দেহ মানুষের সামনে উপস্থাপন করতে হবে। ওই একটা পাখি যেমন মারা যায় না কনকনে শীতে না গিয়া, বড় ধরনের উন্নয়নও করা সম্ভব না কষ্টের রাস্তা বেছে নিতে না পারে। এটাই জীবন। কারো কাছে আলাউদ্দিনের চেরাগ নাই তো। কষ্ট করবেন, পরিশ্রম করবেন, মানুষকে সাথে নেবেন, দেখাবেন, দেশের বাইরে যাবেন, টাকা জোগাড় করবেন, সরকারি টাকা না হলে বিদেশি টাকায় যাবেন, এনজিওদের কাছ থেকে যাবেন, বিদেশি ফান্ড জোগাড় করবেন। সক্ষমতা থাকলে, সামর্থ্য থাকলে আপনার কথায় সরকারি ফান্ড আসবে, আপনার কথায় বিদেশি ফান্ড আসবে, বিদেশিরা এখানে এসে বিনিয়োগ করবে, আস্তে আস্তে শিল্প ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, বেকারত্ব দূরীভূত হবে, রাস্তাঘাট হবে, শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা আস্তে আস্তে ডেভেলপ হবে। এই পদ্ধতি ছাড়া বাংলাদেশের কোন রাজনৈতিক নেতার হাতে কোন আলাউদ্দিনের চেরাগ খোলা নাই। যে যাই বলবেন সবই মিথ্যার আশ্বাস, আর কিছু না। তো আমি আপনাদেরকে গরম গরম কথা বলার পরে একটা ঠান্ডা কথা বলে শেষ করে দিই। এই ঠান্ডা কথাটা হলো, নির্বাচনের আর মাত্র কয়েকদিন আছে। তো এই নির্বাচন পরিচালনার দায়িত্বটা এই অঞ্চলে, আপনাদের ওয়ার্ডে আপনারা নিজেরা নিজেদের ঘাড়ে নিতে পারবেন? পারবেন নাকি আমার ঘাড়ে চাপাই দিবেন? আমার না ডাকে কোন যে আপনি আবার আসেন। তা আমি এক ইয়ারাবাদ, বরগাঁও, ভাটিয়ারাবাজ, উজানিয়ারাবাজ, এই নিজগাঁও, আটগাঁও, বরগাঁও, তারপরে ওইগুলো সোনাগানি, মির্জাপুর, রাউতলা, এগুলো ঘুরতে ঘুরতে যদি সময় পার করে দেই, তাহলে আরো যে 13টা ইউনিয়ন আছে, ওই সিনাই দিয়া গাং সিজবো কখন যাই? আমি সিনাই দিয়ে গাং সিজা যায়? তো আপনারা এই অঞ্চলের দায়িত্ব নেন, আমাকে একটু ফ্রি করে দেন, আমি ওই অঞ্চলে যাই, আমি ওখানে সময় কাটাই। যদি আপনারা এই দায়িত্বটা নিজের ঘাড়ে তুলে নেন, আমাকে ওখানে দায়িত্ব দেন, আমি একটু কষ্ট করতে দেন, পরিশ্রম করতে দেন, মানুষের দ্বারে দ্বারে যাইতে দেন, মানুষকে বোঝানোর সুযোগ করে দেন। আর এই অঞ্চলের দায়িত্বটা দয়া করে আপনারা নিজেদের ঘাড়ে নিজেরাই নিজ দায়িত্বে তুলে নেন। পারবেন এটা তুলে নিতে? আর কিন্তু আসবো না নির্বাচনের আগে। আরেকটা কথা আমি বলে যাই, আমি শুনেছি অনেক ফাঁকা বন্দুকের গুলি। আমি এটাও শুনেছি
অনেক খালি কলসি, বাজতেছে বেশি। কলসি যেটা খালি এটা বাজে, আর কলসি যেটা ভরা, দেখেন তো দেখি টুনটুন বাজাইতে পারেন কিনা ভরা কলসিতে? পারবেন? খালি কলসি দিয়ে ঢুলুকের মতো বাজাইতে পারবেন। এটা হলো খালি কলসির স্বভাব। আর ভরা কলসি এটা লড়ানিটাই বড় কঠিন। তা আমি শুনেছি এই অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন খালি কলসি খালি অযথাই বাজনা বাজায়। তো এই খালি কলসি বাজনা বাজিয়ে অতীতের মতো রাজনৈতিক পরিবেশ তৈরি করার জন্য যদি কেউ চেষ্টা করেন, আমার ধারণা এইটা তাদের জীবনের সবচাইতে বড় ভুল হবে, বড় ধরনের ভুল হবে। নো, বাংলাদেশ ইজ এ নিউ বাংলাদেশ। পুরনো আমলের দখলদারিত্বের রাজনীতি আর কারো দ্বারাই কোনোদিন করা সম্ভব হবে না, কখনোই না। ওই বাড়ির পাশে দোকানদার বসে, তার কাছেও চাঁদা চান। বাড়ির সামনে যায় হলো একটা জালের নৌকা, এর থেকেও 10 টাকা চান। বাড়ির পাশ দিয়ে ধান কিনতে আসে একটা বড় ধানের নৌকা, তার কাছ থেকেও বাড়ির সামনে দেখে না গেল, ওই জন্য 5000 টাকা চান। আর নদী দিয়ে হাইটে যেতেছে, নদীতে কেন হাইটে গেলে আমার সাথে আলাপ করলে না কেন, এই জন্য আরো 500 টাকা দিয়ে যায়। এই ধরনের পচা, বস্তা পচা রাজনৈতিক কর্মকাণ্ড যদি পরিচালনা করা হয়, তাহলে বাংলাদেশকে পিছনে ফিরে নেওয়ার জন্য যদি কেউ পরিকল্পনা করে থাকেন, তাহলে দয়া করে তাড়াতাড়ি তওবা ইস্তেগফার করে এগুলো থেকে ফিরে এসে সুস্থ সবল স্বাভাবিক ভালো উন্নত চরিত্রের রাজনীতি করতে শিখতে হবে। এর বাইরে আমি অমুককে ধমক দেব, তমুককে ধমক দেব, তমুককে ধমক দেব, আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, এ সব কিছুই খালি কলসি বাজে বেশি। এই ধমকও ওই খালি কলসির মতোই বাজনা বাজানোর মতো, এর বাইরে আর কিছু নাই। মাথাতে এর বাইরে আর কিচ্ছু নিবেন না। আপনি যেটাই বলছিলাম, ভয় এমন এক জিনিস, সামারসর থেকে রওনা দিছে, মুখ নাম কি না ওই শাল্লা পোসার আগের গ্রামটার নাম কি, সুলতানপুর। তো মাহমুদনগর থেকে মাঝখানে তার কিছু নাই, সুলতানপুরের মাঝখানে কিছু আছে, আর সায়ার হাওর। তো সায়ার হাওরের দিকে রওনা দিছে, সুলতানপুর যাবে, 1 লাখ হাঁটতেছে। কিছুদিন যাওয়ার পরে অন্ধকার, গুটগুট অন্ধকার, একেবারে অন্ধকার। জুতা যেটা পড়ছে স্যান্ডেল, হাঁটলে পিছন দিয়ে পটপট আওয়াজ হয় না, হয় না? আর মনের মধ্যে চাপছে ভূত আইছে। একবার ডাইনে চায়, একবার বামে চায়, ভূত তো আর দেখে না, কিন্তু জুতার শব্দ যেই পট করে ওঠে, সর্বনাশ, কাছাকাছি আই পড়ছে। আর তখন গান শুরু করে, তখন ভাটিয়ালি গান শুরু করে। এই গান কিন্তু শিল্পী হিসেবে গায় না, এই গান গায় হলো মনের সান্ত্বনার জন্য। এইরকম বিপদে পড়েন নাই? পড়ছেন সকলে বিপদে? এই বিপদ, এই যে গান গায় আর এই যে জুতার পিছনের চপাট টপাট পট পট শব্দ, এটা কি আসলে ভূত? এই ভূত হলো মনের ভিতরে, আর এই শব্দ হলো ওই কলসির মতো ফাঁকা শব্দ। বস্তুত অর্থে এখানে কোনো ভূত নাই, বস্তুত অর্থে এখানে কোনো ধরনের ভয়ও নাই। তো আমি আপনাদেরকে এই উদাহরণটা এই জন্য বললাম, যে বা যারাই এই নতুন বাংলাদেশে আবার ভয়, ভীতি, সংখ্যা, থ্রেট, ব্যক্তিগতভাবে আক্রমণ, মানুষকে নির্যাতন, মানুষকে নিপীড়ন, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে জেলে দেওয়া, মানুষকে জুলুম করা, এই রাস্তা যেই বেছে নেবেন, আমি 100% শিওর সকলের কপালেই একই ধরনের পরিণতি অপেক্ষা করবে। So this is the time to be aware of. সতর্ক হতে হবে। আর আপনারা কখনোই কেউ অন্যায়ের সঙ্গে যুক্ত হবেন না, কিন্তু অন্যায় কেউ করলে এটাকে সহ্য করার কোনো দরকার নেই। That should be the policy. তো আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আমি তো আপনাদেরই আসলে যদিও অনেক বড় বড় কথা বলছি, শেষ পর্যন্ত আমার ভাগ্য, আপনাদের ভাগ্য, সকলের ভাগ্যের পরিণতি একই।
ডাক্তার পাইলে আপনিও পাবেন, আমিও পাবো। রাস্তা পাইলে আপনিও পাবেন, আমিও পাবো। একটু স্বস্তি পাইলে আপনার মাও পাবে, আমার মাও পাবে। একটু ভালো কিছু পাইলে আপনার সন্তানও পাবে, আমার সন্তানও পাবে। এই বিচারে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা সবাই চাহিদা এক, আমাদের সকলেরই চাহিদা মন থেকে একই ধরনের। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, যুবক বন্ধুদেরকে আমি অনুরোধ করছি, পরিবর্তন করতে পারে যুবকেরা। যৌবন দেখিয়েছি আমি তাহাদের মাঝে, যারা অথই সমুদ্র থেকে নীল মঞ্জুষার মণি আহরণ করতে গিয়ে সলিল সমাধি লাভ করে। যৌবনের কোনো বয়স নাই, যৌবনকে কোনো বয়সের ফ্রেমে আবদ্ধ করা যায় না। টকবগে তরুণরাই পারে পুরাতনকে ভেঙে নতুনত্বের আহ্বান জানাতে, এবং এই নতুনটা পরিবর্তন করতে গেলে, নতুনত্বকে বাস্তবায়ন করতে গেলে যে শক্তি, যে সামর্থ্য, যে চিন্তা, যে আবেগ এবং যৌবনের যে শক্তি থাকতে হয়, এই শক্তিটাই যুবকদেরকে অন্যদের কাছ থেকে আলাদা করে নিজস্ব সম্মান দান করে। এই জন্য আমি যুবকদেরকে বলবো, লেটস ওয়ার্ক টুগেদার। চলো একটা পরিবর্তনের নেশায় কাজ করি আমরা। এই পরিবর্তনের নেশাটা আমাদের মধ্যে জাগ্রত হোক। এই পরিবর্তন কোথায়? আমার মাতৃভূমির পরিবর্তন। এই পরিবর্তন আমার নিজের শরীরে না, এই পরিবর্তন আমার মাতৃভূমির 5 লক্ষ লোকের জীবন যাপনের পরিবর্তন। এই পরিবর্তন দেশ দেশের বাইরে যারা আছেন তাদের জীবনের মধ্যে একটা দৃশ্যমান পরিবর্তন। এই পরিবর্তন আমরা, তোমরা, আপনারা সকলে মিলে দল মতের ঊর্ধ্বে উঠে, যে যে দল ছিলাম, যে যে দল আছি, যে যেভাবেই থাকি না কেন, সকলে মিলে এই মাতৃভূমির পরিবর্তন যদি আমরা সূচনা করতে না পারি, তাহলে আমাদের সকল প্রচেষ্টা, সকল চিন্তা, সকল সময়, সকল মূল্যবান সময় সবকিছু একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। আর যদি আমরা এই পরিবর্তনের সূচনা করতে পারি, তাহলে এমন হতে পারে এই ভাটি বাংলার এই দিরাইশাল্লাহ বাকি 299টা আসনের জন্য একটা মডেল সংসদীয় আসন হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করতে পারে। এটাই হবে আমাদের শেষ স্বপ্নময় কথা। সকলে মিলে এক বাক্যে দাঁড়াই, এক জায়গায় ভালোবাসি মানুষকে। মানুষই সবচাইতে গুরুত্বপূর্ণ। মানুষকে ভালো না বাসতে পারলে রাজনীতি হয় না। জবরদস্তি করে মানুষের মন পাওয়া যায় না। সকলেই আমরা একজন আরেকজনকে সম্মান করব, ভালোবাসবো, পছন্দ করব, অসুবিধা তৈরি করব না, পারলে সুবিধা করে দিব, যদি না পারি চুপ থাকবো, কিন্তু কাউকে অসুবিধা করব না। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।